হ্যালো সিনেমা লাভার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন। আর আপনার জন্য নিয়ে এলাম আজকে আরো একটি দুর্দান্ত সিনেমার ঘটনা। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মুভি ব্রেক পয়েন্ট। একটি মেয়ে তার বোনকে খুঁজতে তারই হোটেলের সামনে একটি ম্যাচে ওঠে এবং সে তার বোনকে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। যেখান থেকে তার বোন নিখোঁজ হয়েছিল তার আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু সেই হোটেলে ওঠার পর তার সাথেই ঘুরতে থাকে একের পর এক নির্মম সব রহস্যজনক কাহিনী। হ্যালো গাইস, কথা বলছিলাম ইন্দোনেশিয়ার আরো একটি হরর মুভিতে, যে মুভি দেখার পরে আপনার মাথায় ঘুরতে থাকবে যে আপনি কি দেখলেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনাটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই। দিয়া তার বাবা ইউসুফ ও বাকি লোকেদের সঙ্গে নিয়ে তার ছোট বোন পুত্রীর ফিয়নরেল করছিল। তারা সবাই পুত্রীর লাশের চারপাশে গোল হয়ে বসে বারবার দোয়া পড়ে তার আত্মার মাগফিরাত কামনা করছে। দিয়া তাদের সবাইকে দেখে বুঝতে পারে যে তারা সবাই হয়তো কোনো কিছুর দ্বারা বশ হয়ে রয়েছে, আর এরপর ইউসুফ তার মেয়ে দিয়াকে সেখান থেকে চলে যেতে বলে। দিয়া কিছু বুঝে ওঠার আগেই তার সামনে একটি লোকের আত্মা দেখতে পায়, যার অর্ধেক ফেস জ্বলে গিয়েছিল। তাকে দেখে দিয়া যখনই পেছনে ফিরে তখনই তার বোন পুত্রীর আত্মা একদম তার মুখের সামনে চলে আসে, যেটা দেখে দিয়া ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তখনই দেখা যায় দিয়ার ঘুম ভেঙে যায়। আসলে এতক্ষণ হলো দিয়া দুঃস্বপ্ন দেখছিল। সে ঘুম থেকে উঠে শাওয়ার নিতে চলে আসে, সেখানেও দিয়া তার বোনের আওয়াজ শুনতে পায়, যে চিৎকার করে তার থেকে সাহায্য চাইছিল। কিন্তু আসলে তখন তার বাবা ইউসুফ তাকে বাইরে থেকে ডাকছিল, অর্থাৎ সে ভুল শুনেছে। তো শাওয়ার নিয়ে বাইরে এসে দিয়া দেখতে পায় তার বাবা হুইল চেয়ারে বসে দেওয়ালের দিকে তাকিয়ে থেকে বলছিল যে তুমি আমার ফ্যামিলিকে ছেড়ে দাও, তুমি আমার ফ্যামিলির কোনো ক্ষতি করো না। যেটা বলে ইউসুফ তার হুইল চেয়ার থেকে মাটিতে পড়ে যায়। দিয়া তখন দৌড়ে তার বাবার কাছে আসে। তখনই আমরা দেখতে পাই দিয়ার বাবার পুরো মুখ জুড়ে পুড়ে যাওয়ার ক্ষত চিহ্ন, যার যন্ত্রণায় তার বাবা ছটফট করছে। দিয়া তার বাবাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তখনই দেখা যায় তার বাবা একটি ভয়ানক আত্মার দ্বারা পজেসড হয়ে যায়। তার বাবার ভিতরে থাকা সেই ভয়ানক আত্মাটি বলতে থাকে যে তোমরা কেউই এই পানিশমেন্ট থেকে বাঁচতে পারবে না, যেই পানিশমেন্ট শুধু তোমার বাবার জন্যই তোমাদের কেউ পেতে হবে। এরপরেই দিয়া তার সামনে একটি লোককে দেখতে পায়, যে বারবার তাকে তার বোন পুত্রীকে খুঁজতে বলে। এটা দেখে দিয়া আরো ভয় পেয়ে যায়। এরপর মুভির সিন শিফট হয়। কিছুদিন পর দেখানো হয় যেখানে দিয়া তার বোন পুত্রীকে খোঁজার জন্য অনেক রিসার্চ করছিল। তারপর দিয়া জানতে পারে পুত্রী যেই শহরে পড়াশোনা করতে গিয়েছিল সেখান থেকে আরো 6 জন 6 মাস আগে উধাও হয়ে গিয়েছে, যাদের খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এজন্যই দিয়া তার বোনকে খোঁজার জন্য সেই কলেজে চলে আসে। সেখানে আসার আগে সে তার বাবাকে হসপিটালে অ্যাডমিট করে রেখে এসেছে। দিয়া এই শহরের একটি হোটেল বুক করে। সে যতদিন পর্যন্ত না এখান থেকে তার বোনের কোনো খোঁজ পাবে ততদিন পর্যন্ত সে এখানে থেকেই তার বোন পুত্রীকে খুঁজবে। তো হোটেলে চলে এসে দিয়া সবার আগে হোটেলের ওয়ার্কার জানুর সঙ্গে দেখা করে, যে হোটেলের ওনারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সে তাকে হোটেলটি ঘুরিয়ে দেখায় আর তাকে অনেক সাশ্রয়ে এখানে থাকার ব্যবস্থা করে দেয়। এরপর জানু দিয়ার সকল ব্যাগপত্র নিয়ে ভিতরে আসতে থাকে, যেখানে দিয়া তাকে পুত্রীর একটি ছবি বের করিয়ে দেখায় আর তাকে বলে ভালো করে দেখে বলো এর সম্পর্কে কিছু জানো কিনা। তখনই আমরা দেখতে পাই জানু সেখানে তাকে কিছুই বলে না। তাকে দেখে মনে হচ্ছিল সে কিছু আড়াল করে যাচ্ছে। সে দিয়াকে বলে আমি তো একে চিনি না। তো এরপর ভিতরে এসে দিয়া একটি অদ্ভুত দরজা দেখতে পায়, যেটা সম্পর্কে দিয়া জানুর থেকে জানতে চাইলে জানু তাকে কিছু বলে ওঠার আগেই আমরা দেখতে পাই একটি হাত এসে দিয়ার ব্যাগপত্র ফেলে দেয়, যেগুলো তুলতে দিয়া ব্যস্ত থাকায় সে আর জানুর থেকে কোনো কথাই শুনতে পারে না। একটু পরে দিয়ার একটি বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়, যে জানুর মতোই সেই হোটেলের ওয়ার্কার ছিল। সে দিয়াকে এই হোটেলে ওয়েলকাম জানায়। সে তাকে এটাও বলে যে আজ থেকে ঠিক 15 দিন পরে একদিনের জন্য তোমাকে এই হোটেল থেকে বাহিরে থাকতে হবে, কেননা 2 সপ্তাহ পরে তার কিছু ফ্যামিলি মেম্বার এখানে আসতে চলেছে। এজন্য তাকে একদিনের জন্য এখান থেকে বাইরে থাকতে হবে। তারা সবাই বছরে একবার একসঙ্গে এই হোটেলে সময় কাটায়। যেটা শুনে দিয়া কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়। একটু পরে বুড়ি মহিলাটি সেখান থেকে চলে যায়। এরপর দিয়া যখন তার রুমে বসে তার জিনিসপত্র গোছাচ্ছিল তখনই তার রুমের দরজাটি অটোমেটিক খুলে যায়। আর এরপরে বাইরে দিয়া সেই দরজাটি দেখতে পায়
যেটা হোটেলে ঢুকতে সে দেখতে পেয়েছিল। দরজাটির লকটি ছিল একটি পাজলের মতো, যেটা একাই বন্ধ হচ্ছিল আর খুলছিল। দিয়া দূর থেকে সবকিছু দেখে যখনই সে দরজাটির কাছে যায়, তখনই সাথে সাথেই দরজাটি সেখান থেকে গায়েব হয়ে যায়। দিয়া দূর থেকে একটি মহিলাকে দেখছিল, আর সে তাকে দেখে অনেকটা পেরেশানি হয়ে গিয়েছিল। অন্যদিকে জানু হোটেলটির বাইরে মাধব নামের একটি লোকের সঙ্গে দেখা করতে এসেছে। মাধব সেখানে জানুর উপর একটু রেগেছিল, কারণ সে আর চাইছিল না যে এই হোটেলে আর অন্য কোনো মেয়ে আসুক। যেটা শুনে জানু তাকে জানায় যে খুব তাড়াতাড়ি আমি দিয়াকে হোটেল থেকে বের করে দিব। তারা দুজন এমনটা কেন করছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো তারা যখন এসব কথাবার্তা বলছিল, তখন নিনা জানালা দিয়ে তাদের সব কথা শুনে ফেলে। আর যখনই নিনা বাহিরে চলে আসে, তখনই তারা দুজন গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। তাদেরকে খুঁজে না পেয়ে নিনা আবারও হোটেলের মধ্যে চলে যায়। পরদিন সকালে দিয়া সবার আগে পুত্রীর কল লিস্ট চেক করতে আসে। সেখানে এসে জানতে পারে পুত্রীর অনেক সময় হলো কোনো কল লিস্ট আসেনি, মানে হচ্ছে সে অনেকক্ষণ হলো তার ফোন দিয়ে কারোর সঙ্গে কথা বলেনি। আর এজন্য তারা সেই হোস্টেল থেকে তাকে অনেকগুলো অ্যাটেন্ডেন্স লেটারও পাঠিয়েছিল, কিন্তু তার কোনো জবাব ফিরে আসেনি। যেটা শুনে দিয়া অনেক দুঃখী হয়ে যায় আর সেখান থেকে বেরিয়ে ফিরে আসতে নাই। তখনই আমরা দেখতে পাই নিনাকে, যে দিয়ার দিকেই চেয়ে রয়েছিল। আসলে নিনাও সেই কলেজেই পড়েছে যেখানে পুত্রী পড়াশোনা করত, আর সে পুত্রীরই ক্লাসমেট ছিল। তাই নিনা এগিয়ে এসে দিয়াকে বলে যে আমি পুত্রীর পাশের রুমেই থাকতাম, আর আপনার যদি কোনো হেল্প দরকার হয় তাহলে আমাকে যে কোনো সময় ডাকতে পারেন। অন্যদিকে আমরা লিসাকে দেখতে পাই যে একটি অন্ধকার ঘরের মধ্যে ছোট্ট একটি খরগোশকে ছেড়ে দেয়, আর সেই অন্ধকার ঘরের মধ্যে থেকে একটি ভয়ানক ক্রিয়েচার সেই খরগোশকে ধরে নিয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ক্রিয়েচারটি খরগোশটিকে না খেয়েই ছুঁড়ে ফেলে দেয়। তখন আমরা লিসার কথা শুনে জানতে পারি যে সেই ক্রিয়েচারটি আসলে তারই ছেলে, আর সে তার ছেলেকে শান্ত করে বলে আমি খুব তাড়াতাড়ি সেই জিনিসটি তোমার জন্য নিয়ে আসবো যেটা খাওয়ার জন্য তুমি পাগল হয়ে আছো। আসলে লিসা তার ছেলেকে মানুষের মাংস খাওয়ার কথা বলছিল। এরপর লিসা ঘুমানোর জন্য তার ঘরে চলে আসে, যেখানে জাফারও তার সঙ্গেই ছিল। তাদের দুজনের চেহারাতেই সেই ভয়ানক পুড়ে যাওয়ার ক্ষত চিহ্ন দেখা যায়, যেটা একটু পরেই আপনা আপনি আবারও ঠিক হয়ে যায়। লিসা সেখানে কিংজাং শয়তানের নাম বলে, আর সে জাফারকে এটাও বলে যে এখন আমরা কিংজাং শয়তানকে আমাদের পরবর্তী স্যাক্রিফাইস দেওয়ার জন্য প্রস্তুত করব, আর তাহলে আমাদের চেহারা থেকে ক্ষত চিহ্নটি একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে। এরপর আমরা দিয়াকে দেখি সে তার রুমে অন্যমনস্ক হয়ে বসেছিল। তখনই সে বাইরে থেকে তার বাবা ইউসুফের গলার আওয়াজ শুনতে পায়, আর তার বাবা ইউসুফ কিংজাং শয়তানকে চিৎকার করে রিকোয়েস্ট করছিল যে সে যেন তার মেয়ে দিয়ার কোনো ক্ষতি না করে, তার মেয়ের বদলে যেন তাকে শাস্তি দেয়। ইউসুফ কান্না করতে করতে এগুলোই বলছিল। তখনই কিংজাং এর ছায়া তাকে টেনে হিচড়ে বাহিরে বের করে নিয়ে যেতে থাকে, যেটা দেখে দিয়া তার বাবাকে বাঁচাতে দৌড়ে বাহিরে বেরিয়ে আসে, আর দেখতে পায় তার বাবা বাহিরে একাই দাঁড়িয়ে রয়েছে। দিয়া যখন তার বাবা ইউসুফের সামনে যায়, তখন সে তাকে বলে তুমি যত দ্রুত পারো এই হোটেল থেকে অনেক দূরে চলে যাও, কখনো এই হোটেলে ফিরে এসো না। কিন্তু দিয়া তখন সেই সময় তার বাবাকে বাঁচানোর চিন্তা করছিল। ততক্ষণে কিংজাং শয়তানটি তার বাবাকে বাহিরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু দিয়া এসে দেখতে পায় বাহিরে কিছুই নেই, সেখানে জানু রক্ত পরিষ্কার করছিল। তখন জানুও তাকে বলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ফিরে যাও। দিয়ার চেঁচামেচি শুনে নিনা ও বাহিরে চলে আসে, আর তাকে সেখান থেকে সামলিয়ে নিয়ে এসে বোঝায় যে সে হয়তো কোনো খারাপ চিন্তা ভাবনা করছিল, আর এজন্যই হয়তো এগুলোর প্রতিচ্ছবি তার চোখের সামনে ভাসছে, কেননা সেখানে তো কোনো রক্ত ছিল না, আর তার বাবা ইউসুফও সেখানে ছিল না। কিন্তু একটু পরে আমরা বাইরে দেখতে পাই জানু আসলে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়েছিল, যার মানে হচ্ছে যে এসব কিছু জানু আর মাধব মিলে প্ল্যান করেই করেছে, যাতে তারা দিয়াকে ভয় দেখিয়ে সেই হোটেল থেকে বের করে দিতে পারে। এরপর নিনা দিয়াকে তার রুমে নিয়ে আসে, যেখানে দিয়া নিনাকে সবকিছু খুলে বলছিল। দিয়া বলে আমি আসলে এখানে আমার বোন পুত্রীকে খুঁজতে এসেছি, যে 2 বছর হলো গায়েব হয়ে গেছে। কিন্তু তার থেকেও অদ্ভুত বিষয় হচ্ছে তার বোন প্রায় রাতেই তার স্বপ্নে এসে তাকে খুঁজতে বলে। সে নিনাকে এটাও জানায় যে যতদিন হলো সে এই হোটেলে এসেছে ততদিন হলো তার বোন আর স্বপ্নে আসেনি, আর এই ব্যাপারটাও ছিল খুবই অদ্ভুত। তো এখন সে প্রতিনিয়ত তার বাবাকে স্বপ্ন দেখছে, যেগুলো দেখে মনে হচ্ছিল তার বাবাও এই হোটেলের সঙ্গে কানেক্টেড রয়েছে। দিয়া তার বাবার ছবি বের করে নিনাকেও দেখায়, যেখানে নিনা তার বাবার ছবিতে কিছু অদ্ভুত বিষয় দেখতে পায়।
আর এজন্যই সে লুকিয়ে দিয়ার ফোন থেকে তার বাবার ছবিটি নিয়ে নেয়। এদিকে লিসা ও জাফারও জেনে গিয়েছিল যে দিয়া তাদের স্যাক্রিফাইসে বাধা হয়ে দাঁড়াতে পারে, আর এজন্যই তারা দুজন জানু ও মাধব মিলে তাকে ভয় দেখাতে থাকে যেন সেগুলো দেখে দিয়া হোটেল থেকে দ্রুত চলে যায়। লিসা তখন জাফারকে বলে সে যেন জানুকে তাদের পথ থেকে একদম সরিয়ে দেয়, যার সাথে সাথে তাদের কথা থেকে আমরা এটাও জানতে পারি যে মাধব তাদেরই ছেলে, আর সে কেংজাংয়েরও প্রিয় ছেলে ছিল। এজন্যই মাধব লিসা ও জাফারের পুত্র হয়ে জন্মেছিল, আর তারা অনেকগুলো মেয়েকে স্যাক্রিফাইস করে দিয়েছে, অর্থাৎ বলি দিয়েছে। তবে মাধব বুঝতে পেরেছে যে এগুলো ঠিক নয়, আর লিসাও বুঝতে পেরেছিল তারা দুজনেই ভুল রাস্তায় চলছে, আর এজন্যই তারা লাস্ট কিছু মেয়েকে স্যাক্রিফাইস দিয়ে তাদের সেই দ্বিতীয় বাচ্চা মানে তাদের সেই ক্রিয়েচার ছেলেগুলোকেও মানুষ রূপে ফিরিয়ে আনবে, যার পর থেকে তারাও ভালো হয়ে যাবে। এমনটাই লিসা জাফারকে বলছিল। এজন্য তাদেরকে আরো কিছু মেয়েকে স্যাক্রিফাইস মানে বলে দিতে হবে, আর তারা দুজন হয়তো দিয়াকেও এখানে স্যাক্রিফাইস করার জন্য চুজ করেছিল, কিন্তু মাধব তাদেরকে এমনটা করা থেকে বাধা দেয়, আর এজন্য তারা দুজন মাধবকেও তাদের রাস্তা থেকে চিরতরে সরিয়ে দেওয়ার চিন্তা করছিল। অন্যদিকে মাধবের হাতে দিয়া ও পুত্রীর একটি ছবি দেখতে পায়, মানে হচ্ছে সে তাদের দুজনকে আগে থেকেই চিনত, আর এটাও ভালো করে জানত যে পুত্রী হচ্ছে তার বোন। এজন্য সে একটি চিঠি লেখে এবং তার দরজার নিচ দিয়ে ছুঁড়ে চলে আসে। দিয়া যখন সেই চিঠিটি পেয়ে পড়তে থাকে তখন সে আরো কনফিউজড হয়ে যায়। সে ভাবতে থাকে যে চিঠিটি তাকে কে দিয়েছে। সে মনে করে হয়তো নিনা এটা দিয়ে গেছে, তাই সে নিনাকে একটি কল করে, কিন্তু নিনা তার কলটি তখন রিসিভ করে না। নিনা তখন প্রফেসরের সঙ্গে রিসার্চ নিয়ে কথা বলার জন্য বেরিয়েছিল, যেখানে সে দিয়ার বাবার ফটোটি তার প্রফেসরকে দেখায়, কেননা সেই ছবিটিতে একটি চিহ্ন রয়েছে, যে চিহ্নটি সম্পর্কে সে আর তার প্রফেসর এতদিন হলো রিসার্চ করছিল। প্রফেসর তখন তাকে জানায় যে এই চিহ্নটি আসলে একটি ডেমনিক চিহ্ন, মানে হচ্ছে যারা এই ডেমন কেংজাং ইবলিসের পূজা করে তারাই এই চিহ্নটি ব্যবহার করে, আর কেংজাং শয়তানের মেম্বারগুলো একটি কালকে ফলো করে যেটা বহু আগে থেকেই চলে আসছে। এর ব্যাপারে অনেক মেম্বারই এখনো কিছুই জানে না, আর যারা এই সিক্রেটের ব্যাপারে জানতো তারা মরার আগ পর্যন্ত এর থেকে কখনোই মুক্তি পেত না। প্রফেসর নিনাকে সেখানে একটি রেকর্ডিংও শোনায়, যেটা ছিল সেই কাল্টের মেম্বারদের একটি ভয়ানক আর্তনাদের রেকর্ড, আর তারপরে সেখানে থাকা সবাই সেরাপ সেরাপ বলে রিচুয়াল করছিল। এরপরেই নিনা বুঝতে পারে যে এতদিন হলো যেই মেয়েগুলো গায়েব হয়ে গিয়েছে তারা সবাই আসলে উধাও হয়নি, তাদেরকে স্যাক্রিফাইস করে বলি দেওয়া হয়েছে। এসব কিছু জানার পর সে নিজেও বুঝতে পারে যে সে নিজেও অনেক বিপদের মধ্যে রয়েছে, কেননা যারা এই মেম্বারদের মাঝখানে চলে আসে তারাও মারা যায়। প্রফেসর এখন তাকে এসব কিছুর থেকে সাবধানে থাকতে বলে। হোটেলে গিয়ে সে দিয়াকে সব ঘটনা খুলে বলতে চায়, কিন্তু তার আগেই লিসা তাকে গাড়ির মধ্যে থেকে বন্দি করে ফেলে। আর অন্যদিকে জানুকেও জাফার দড়ির সঙ্গে হাত পা বেঁধে শাস্তি দিতে থাকে। জাফার দড়ি দিয়ে জানুর হাত পা বেঁধে তার পায়ের মধ্যে চাকু দিয়ে আঘাত করতে থাকে, আর জাফারের পিছনে আমরা সেই বয়স্ক মহিলাকেও দেখতে পাই যে ইশারা দিয়ে জানুকে চিৎকার চেঁচামেচি করতে মানা করে, আর তাকে ইশারা দিয়ে এটাও বোঝায় যে সে জাফারের থেকে তাকে বাঁচিয়ে নিবে। এজন্য সে জাফারের সামনে তখন কিছুই বলে না। অন্যদিকে দিয়া তার ব্যাগপত্র গুছিয়ে এই হোটেল থেকে চলে যেতে নেয়। ঠিক তখনই সে দেখতে পায় লিসা একটি প্রেগনেন্ট মহিলাকে নিয়ে হোটেলের দিকে আসছিল, আর তার সঙ্গে লিসার দেখা হলে সে এখান থেকে আর চলে যেতে পারে না, আর এজন্য আবারও তাকে হোটেলে ফিরে আসতে হয়। অন্যদিকে লিসা ও জাফার দুজনে মিলে সেই প্রেগনেন্ট মহিলার পেট থেকে বাচ্চাকে বের করে, যাতে করে সেই ছোট বাচ্চাটিকে তাদের ছেলেকে খাবার হিসেবে দিতে পারে। এরপর লিসা যখন সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে তার ছেলের ক্রিয়েচারের সামনে যায় তখনই আমরা দেখতে পাই ক্রিয়েচারটি দেখতে খুবই ভয়ানক ছিল। অন্যদিকে সেই বয়স্ক মহিলা হোটেলের সবাইকে হোটেল থেকে একদিনের জন্য বেরিয়ে যেতে বলছিল, কারণ আজকে সেই রাত যেখানে লিসা ও জাফারের পরিবারের নতুন সদস্য আসতে চলেছে, মানে হচ্ছে সেই কাল্ট মেম্বার আসতে চলেছে যে এই রিচুয়ালটি সম্পন্ন করবে। এরপরই হোটেলে থাকা সবাই হোটেল ছেড়ে একদিনের জন্য বাহিরে চলে যায়। এরপর আমরা দিয়াকে দেখতে পাই, যার ফোনে হসপিটাল থেকে কল আসছিল, আর তাকে বলা হয় ধীরে ধীরে তার বাবার অবস্থা খুবই খারাপ হচ্ছে, আর তার বাবার মুখের ক্ষতস্থানের উপর এখন অনেক পোকা আক্রমণ করেছে, যেগুলো তার বাবাকে ধীরে ধীরে আরো মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে। এটা শুনে দিয়া অনেকটাই ভেঙে পড়ে। এর একটু পরে মাধব তাকে বাহিরে ডেকে নিয়ে এসে দ্রুত হোটেল থেকে পালিয়ে যেতে বলে, তা না হলে সামনে তার অনেক বিপদ রয়েছে। মাধব দিয়াকে বলে ওরা পুত্রীকেও ঠিক এভাবেই ডেকে নিয়ে এসেছিল, তাদের সঙ্গে সেই ট্যাক্সি ড্রাইভার মিনুকে হয়েছিল যে নিনা ও পুত্রীকে এখানে নিয়ে এসেছিল, আর তারা সবাই পুত্রীকে কেংজাং শয়তানের কাছে স্যাক্রিফাইস করে দিয়েছে। আর এখন
তারা তোমার সঙ্গেও ঠিক এমনটাই করতে চলেছে। যেটা শুনে দিয়া অনেক ভয় পেয়ে যায়। আর মাধব কথা বলতে বলতে তাকে আরো একটি বিষয় বলে যে তোমার বাবা সেই জায়গাটি ছেড়ে একদম ঠিক কাজ করেছে। কিন্তু দিয়া বুঝতে পারছিল না মাধব কোন জায়গার কথা বলছে। যখনই দিয়া মাধবকে তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করে যে তুমি আমার বাবাকে কিভাবে চেনো, তখনই মাধব একটি রুমাল দিয়ে দিয়ার মুখ চেপে ধরে তাকে অজ্ঞান করে ফেলে। একটু পরে দিয়ার যখন জ্ঞান ফিরে তখন সে ওই অদ্ভুত দরজাটি দেখতে পায় যেটা তার সামনেই ছিল। আর সেই রুমটির মধ্যে তার বোন পুত্রীর আত্মাকে দেখা যায় যে তাকে একটি কাবারের দিকে ইশারা দিয়ে সাহায্য চাইছিল। তখনই দিয়া সেখানে আরেকটি লোকের আত্মাকে দেখতে পায়, সেও তার থেকে সাহায্য চাইছে। যখনই দিয়া চোখ খোলে তখনই সে নিজেকে একটি বাসের মধ্যে আবিষ্কার করে। মানে হচ্ছে মাধব তাকে বেহুশ করে নিয়ে এসে একটি বাসের মধ্যে করে নিয়ে তাকে সেই হোটেল থেকে পালাতে সাহায্য করে। আর সে বাসের মধ্যে শুয়ে শুয়ে এতক্ষণ এগুলো স্বপ্ন দেখছিল। তখনই আমরা আরো একটি শর্ট করা ব্যাপার দেখতে পাই যে দিয়া তার বাড়িতে না, আবারও সেই হোটেলে চলে এসেছে। আর সবার থেকে লুকিয়ে দিয়া সেই দরজার সামনে চলে আসে যেখানে ওই কাবার ছিল। দিয়া সেই রুমটি ভালোভাবে খুঁজতে থাকে। আর যখন এই কাবারটি সেখান থেকে সরিয়ে ফেলে তখনই তার পিছে কিছু লেখা দেখতে পায়, যেগুলো দেখে দিয়া অনেক শকড হয়ে যায়। কেননা সেই দেওয়ালে ডেভিলের সঙ্গে ডিল করার সকল রুলস লেখা ছিল। আর তারা যদি স্যাক্রিফাইস করে ডেভিলের সঙ্গে ডিল করে তাহলে সেখানে তারা অনেক টাকা পয়সা ও সফলতা অর্জন করতে পারবে। কিন্তু এগুলো করতে হলে তাদেরকে ডেভিলের সঙ্গে বিশ্বস্ততা ঠিক রাখতে হবে। আর এভাবেই ডেভিলের রিচুয়ালটি এগিয়ে দিয়ে যেতে হয়। যেমনটা লিসা ও জাফরের একটি ডেভিল চাইল্ড থাকা সত্ত্বেও তারা আরো একটি ডেভিল চাইল্ড দুনিয়াতে নিয়ে আসতে যাচ্ছে। দিয়া সেখানে এটাও লেখা দেখতে পায় যে ইউসুফ লিসার সঙ্গে মিলিত হয়ে মাধবকে জন্ম দিয়েছিল আর তাকে ডেভিল চাইল্ড বানিয়েছিল। কিন্তু ইউসুফ এসব করতে রাজি ছিল না। আর এজন্যই সে ডেভিলের সঙ্গে ডিল ভেঙে ফেলে আর এই জায়গাটি ছেড়ে এখান থেকে চলে যায়। তখন আমরা বুঝতে পারি যে মাধব দিয়াকে ইউসুফের এই জায়গাটি ছেড়ে চলে যাওয়ার কথাই বলেছিল। দিয়া সেখানে আরো পরে দেখে যে লিসা সেই ডেভিলের সঙ্গে ডিল করে আরো কাজ করতে চায়। আর এরপরে লিসা জাফরের সঙ্গে আরো একটি ডেভিল চাইল্ড জন্ম দিয়েছিল যার নাম ইফতি। অন্যদিকে মাধবও নিজেকে শেষ করে দিয়ে এই সব কিছু ধ্বংস করে দিতে চাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে লিসা এসে তাকে আটকায় আর এসব করতে বাধা করে। তখনই আমরা লিসার আসল রূপ দেখতে পাই, যাকে দেখতে অনেকটাই ভয়ানক লাগছিল। তার পুরো মুখটি ছিল পুড়ে যাওয়া ঝলসানোর মতো। আর অন্যদিকে জাফরও সেই বৃদ্ধ মহিলাটি ডিনার স্যাক্রিফাইসের ব্যবস্থা করছিল, মানে তাকে বলি দেওয়ার সকল বন্দোবস্ত করছে, যেখানে প্রথমবারের মতো কেনজাং ইবলিশ তাদের সামনে আসতে চলেছে। আর এদিকে দিয়া খুঁজতে খুঁজতে ইফতির রুম খুঁজে বের করে। যখনই সে দেখতে পায় তখনই অনেক ভয় পেয়ে যায়, কারণ সে অনেকটাই ভয়ানক ছিল। একটু পরে সেখানে লিসাও চলে আসে আর জাদুর পাওয়ারে দিয়ার গলা চেপে ধরে আর তাকে বলে, আমি পুত্রী ও তোমার মাকে মেরে ফেলেছি আর এখন তোমার মরার পালা। তখনই সেখানে জাফর চলে আসে আর লিসাকে আটকায়, কেননা দিয়া কেনজাং শয়তানের শিকার ছিল। এরপর তারা তাকে নিয়ে সেই রুমের মধ্যে আটকে রাখে যেখানে সে মাধবকে আটকে রেখেছিল। মাধব তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে আবার কি জন্য ফিরে এসেছো? আমি তো তোমাকে এখান থেকে ফিরে যাওয়ার জন্য বাসে উঠিয়ে দিয়েছিলাম। দিয়া তখন মাধবকে সবকিছু খুলে বলে। আর তখন মাধব তাকে জানায়, আমি তোমার আপন ভাই, তোমার বাবা আমারও বাবা, আর এজন্যই আমি তোমার ভালোর জন্য তোমাকে এখান থেকে পাঠিয়ে দিয়েছিলাম। এরপর সে বৃদ্ধ মহিলাটিকে দেখি সে জানুর সঙ্গে কথা বলছে আর তাকে এটাও বলে যে তাদেরকে এই রিচুয়ালটি খুব সাবধানে ও গোপনে করতে হবে, তা না হলে তাদের সকল প্ল্যান ফেল হয়ে যাবে। আর তখনই আমরা বুঝতে পারি যে বৃদ্ধ মহিলাটি লিসা ও জাফরের থেকে লুকিয়ে অন্য কোনো প্ল্যান করেছে, যেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। জানু যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই বৃদ্ধ মহিলাটি তাকে ডেকে বলে, তোমাকে মাধবকে মেরে ফেলতে হবে, আর তাহলে সে কেনজাং শয়তানের জাল থেকে মুক্তি পাবে। এসব করলে তাদের জন্যই মঙ্গল। তাই জানু বৃদ্ধ মহিলাটির কথা শুনে মাধবকে সেই ঘরে মেরে ফেলতে চলে আসে। সেখানে দিয়া তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু জানু সেখানে তার কোনো কথাই শোনে না। আর মাধবও তার মৃত্যু অ্যাকসেপ্ট করে নিয়েছিল, এজন্যই জানু তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। দিয়া মাধবকে তার চোখের সামনে এভাবে মরতে দেখে সে অনেক কান্না করতে থাকে। তো এটা করার পর কেনজাং শয়তান অনেক দুর্বল হয়ে পড়ে। আর এদিকে লিসা নিদাকে শুইয়ে রেখে রিচুয়াল করছে, তখনই সে অনেক দুর্বল হয়ে যায়। তখন তারা বুঝতে পারে যে মাধবকে কেউ হয়তো মেরে ফেলেছে, এজন্যই তার ভেতরে থাকা শক্তি কমে যাচ্ছে। এদিকে দিয়ার সামনে তখন একটি লোক চলে আসে আর লোকটি তার বাবা ইউসুফের কাহিনী তাকে বলতে থাকে। তার বাবা ও লিসা বিলেছে বৃদ্ধ মহিলার থেকে সাহায্য নিয়ে কেনজাং শয়তানের থেকে সাহায্য নিয়েছিল, যেখানে ইউসুফ কেনজাং শয়তানের সব
সবচেয়ে বিশ্বস্ত লোক ছিল, কিন্তু লিসা ছিল অনেক লোভী, আর সে লোভে পড়ে প্রতি রাতেই অনেক মেয়েদেরকে বলি দিতে থাকে, যেগুলো দেখে ইউসুফ অনেক পেরেশানিতে পড়ে যায়। এজন্য সে লিসার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে দেয়, আর তারপর একটি সাধারণ জীবনযাপন করার জন্য সে দিয়ার মাকে বিয়ে করেছিল। কিন্তু সে কেংজান শয়তানের সঙ্গে ডিল ভঙ্গ করায় সে তার দুজন মেয়েকেই টার্গেট করেছিল তাদেরকে হত্যা করার জন্য। আর লোকটি তখন দিয়াকে এটাও বলে যে আমি পুত্রীর মতো তোমাকে সেদিন গাড়িতে করে এখানে নিয়ে এসেছিলাম, যাতে করে সেই কেংজান শয়তানের সঙ্গে ডিল অফার করে তার বাবার ভুল শুধরে দেওয়ার সুযোগ করে দিতে পারে। কিন্তু পুত্রী সেই ডিলটি অ্যাকসেপ্ট করেনি, যার জন্য সে মারা গিয়েছিল। আর লোকটি সেই একই ডিল দিয়াকেও অফার করে, আরেকটি তন্ত্রমন্ত্র পরে দিয়াকে সে নিজের বশে নিয়ে আসে। সে সময় দিয়া তার বাবার প্রতিচ্ছবিও দেখতে পায় যে তাকে এসব কিছু করতে নিষেধ করছে। এরপর দেখা যায় লিসা তার সকল কাল্ট মেম্বারদের সঙ্গে নিয়ে রিচুয়াল শুরু করেছে। দেখতে দেখতে তাদের সামনে সেই ভয়ানক কেংজান শয়তান চলে আসে, আর সবার প্রথমে সে নিনার ডেড বডিটি দিয়ে ভয়ঙ্কর ভাবে খেয়ে ফেলে। তখনই লিসা ভাবে তার রিচুয়ালটি পুরোপুরি ভাবে সম্পন্ন হয়ে গেছে, আর এখন তার ফেসও ঠিক হয়ে যাবে। কিন্তু এমনটা কিছুই হয় না, কারণ এই রিচুয়াল সেই বৃদ্ধ মহিলাটি করেছিল যাতে তাদের বদলে বৃদ্ধ মহিলাটি সকল ইচ্ছা পূরণ হয়। ঠিক সেই সময় সে দিয়াকে কেংজান শয়তানের সামনে নিয়ে আসে আর অন্য একটি রিচুয়াল করতে থাকে। আর তখনই কেংজান শয়তান দিয়ার শরীরের মধ্যে প্রবেশ করে সেখানে লিসা ও জাফরকে মেরে ফেলে। বৃদ্ধ মহিলাটি ভেবেছিল তাদের দিলে তারা যা কিছুই পাবে সে সবকিছুই নিজের করে নেবে। এখানে দিয়া যেহেতু সেই পরিবারের সর্বশেষ সদস্য ছিল, তাই সে নিজেও সেখানে মারা যায়। আর আমরা হসপিটালে দেখতে পাই দিয়ার বাবা ইউসুফও হসপিটালে মারা গিয়েছে। এর কিছু মাস পর আমরা দেখতে পাই একটি মেয়ে সেই হোটেলটিতে থাকতে আসে, আর প্রথমে সে ওই বৃদ্ধ মহিলাটির সঙ্গে দেখা করে, যেখানে কথাবার্তা বলে বৃদ্ধ মহিলাটি মেয়েটিকে হোটেলের ওনারের সঙ্গে দেখা করতে নিয়ে আসে, যেটা আর কেউ ছিল না, সে ছিল দিয়া। তারা সেখানে সেই মেয়েটিকে অনেক কম টাকায় রুম দিয়ে দেয়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। ছবির কাহিনীটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে আমাদের সাথে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ছবি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।